আর ওই যে দূর দূরান্তে ওইদিকে বাড়ি ঘর আছে, আর ওইদিকে শহর। বাহ, কি সুন্দর চারদিকটা সবুজ হয়ে থাকলে এত ভাল লাগে। এবার তোমরা ভাববে যে 26 ডিগ্রি এমন কি গরম, ইন্ডিয়াতে 30 ডিগ্রি থেকে গিয়ে নরওয়েতে 26 ডিগ্রি কি গরম। এর প্রধান কারণ হচ্ছে তো এখানে কি কি আছে মিনওয়াইল আমি তোমাদেরকে বলে দিই আজকে কি কি বানিয়েছে, আমি তোমাদেরকে দেখিয়েও ছিলাম। যেটা পেকে গেছে ওটাকে কেটে নিতে হবে, তাহলে ওর মানে কেটে নাও বেটার হবে গ্রোথ। হ্যাঁ, ওকে। তো আমাদের প্রথম স্ট্রবেরি আমাদের গাছের, এটা কি সুন্দর। দেখো জঙ্গলটা হচ্ছে এটা গজল স্কুগেন যা বলছিলাম। আর এই যে জঙ্গলটা, ওখানে আরো লোকজন হাঁটছে। আর গ্রসারি শপটা কোথায় জানো? ওই যে গ্রসারি শপ, চলো তোমাদেরকে নিয়ে যাই। তো হাঁটতে এসে কি আবিষ্কার করেছি, হাঁটতে এসে নয় গ্রসারি শপ করতে এসে, আমি একটা ছোট্ট রিল শেয়ার করলাম ফেসবুকে। আমার ফেসবুকের পেজ যদি তোমরা না শেয়ার করে থাকো, না ফলো করে থাকো, ফলো করে নিও। মনোলিনার একদিন। ও মাই গড, কি সব পোকামাকড় এসে জড়ো হচ্ছে চারিদিকে। হ্যাঁ, কারণ ওখানে না আমি ছোট্টখাটো আপডেট রিল সমস্ত কিছু শেয়ার করি, তো অনেক বেশি কন্টেন্ট ওখানে পাবে। অফকোর্স ইউটিউবে শেয়ার করতে একটু বেশি টাইম লাগে, কারণ বড় ভিডিও তো এডিট করতেও বেশি টাইম লাগে। যাই হোক, এবার যেটা দেখানোর জন্য তোমাদেরকে আমি ক্যামেরাটা অন করলাম, আমি এসেছিলাম গ্রসারি শপ করতে। আর সেই গ্রসারি শপের পাশে একটা ছোট্ট রাস্তা দিয়ে ঢুকে এসে একটা জলজ্যান্ত জঙ্গল আবিষ্কার করে ফেলেছি। ঠিক আছে, এই জঙ্গলটার নাম হচ্ছে গজল স্কুগেন। স্কুগেন মানে হচ্ছে দা ফরেস্ট, ঠিক আছে? তো গজল ফরেস্ট বেসিক্যালি। তো গজল মানে জায়গাটা আমি থাকি। আর এই দেখো মাঝখানে এটা ফাঁকা জায়গা আর একটা জলজ্যান্ত জঙ্গল। আর যখন বেরোবো না জঙ্গলটা থেকে, তখন তোমাদেরকে দেখাবো গ্রসারি শপটা কত কাছে। তো আমি যখন বলি যে নেচারকে সঙ্গে নিয়ে চলা যায়, আই মিন দিস। মানে একটা শহর আছে, কিন্তু এরকম নয় যে শহর গড়ে ওঠার জন্য রাশি রাশি বাড়ি বানিয়ে ফেলে সমস্ত গাছপালা কেটে ফেলতে হবে। আর সত্যি কথা বলতে কি, অত বাড়ি যে বানানো হয় আমাদের দেশে পরিসংখ্যান অনুযায়ী, তার মধ্যে অর্ধেক বাড়ি ফাঁকা পড়ে থাকে। আমি ব্যাঙ্গালোরের কথা বলছি স্পেসিফিক্যালি, যে শহরে আমি এত বছর কাটিয়েছি। সো ব্যাঙ্গালোরে একটার পর একটা বাড়ি মানে কর্পোরেশন থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, বেসিক্যালি বিবিএমপি থেকে একটার পর একটা বাড়ি গড়ে উঠছে। কিন্তু পরিসংখ্যান অনুযায়ী দেখলে দেখা যায় সেই বাড়ির অধিকাংশ বাড়ি কিন্তু ফাঁকা। অফকোর্স মানে জনসংখ্যা বাড়ছে, কিন্তু সেই অনুপাতে নতুন বাড়ি আরও অনেক বেশি বানানো হচ্ছে, কোনো সামঞ্জস্য না রেখেই। ঠিক আছে, তার জন্য প্রকৃতিকে শেষ করে ফেলা হচ্ছে। আমারই নিজের বাড়ি, তারই আশেপাশে যে সমস্ত জঙ্গল ছিল ব্যাঙ্গালোরে, সমস্ত কিছু লাস্ট 5-6 ইয়ার্সের মধ্যে কেটে নতুন হচ্ছে ফ্ল্যাট উঠে গেছে। তো কথা হচ্ছে, যদি ইচ্ছা থাকে নেচারকে প্রিজার্ভ করা যায়। আর যেখানে নেচার প্রিজার্ভ করা হয় না, সেখানেই মানুষের সবথেকে বড় প্রবলেম। যত বেশি মানে হিট ওয়েভ, সেই সমস্ত, মানে তাহলে বুঝতে পারছো কতটা প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে নেচার ফেলে।
কিন্তু কিছু কিছু লোভী স্বার্থপর মানুষের জন্য আমরা বাকিরা ভুক্তভোগী হই। আর এই ধরনের নেচার, এই ধরনের জঙ্গল আমাদের দেশেও প্রচুর ছিল, এখনও আছে, ঠিক আছে, যদিও বেশিরভাগ জিনিসই চলে গেছে মানে মানুষের লোভে সেখানে ধ্বংস হয়ে গেছে, তাও কিছু আছে। কিন্তু রিসেন্ট যখন কিছু সোশ্যাল মিডিয়াতে আমি যাই, তখন আমি যে সমস্ত মানে ইয়াং জেনারেশানকে দেখি, তারা এখন প্রতিবাদ করছে, অ্যান্ড মানে দেখে খুব ভালো লাগে যে তারা এখন প্রতিবাদ করছে। কিন্তু নাও ইট ইজ টু লেট। বাট এখনও যদি না মানুষ বোঝে তাহলে হবে না। যেমন আমাদের আরাবল্লী জঙ্গল কাটা নিয়ে যা চলছে, তারপর আমাদের অন্ধ্রপ্রদেশে সিমিলার একটা কেস, যেখানে একটা বড় জঙ্গল ধ্বংস করে দেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের নাকের ডগা দিয়ে হচ্ছে, কিন্তু আমরা টের পাচ্ছি না, কিন্তু ভুক্তভোগী হচ্ছি আমরা, ঠিক আছে। যারা সেই এলাকার মানুষ তারা ভুক্তভোগী হচ্ছে, সারা দেশ ভুক্তভোগী হচ্ছে। তো দেখানোর মানে এটা যে আমরা চাইলে নেচারকে সঙ্গে নিয়ে চলতে পারি। তো আমার মনে হয় আমাদের প্রত্যেকের একটু সচেতন থাকতে হবে। আর এই ধরনের কার্যকলাপ দেখলে নিজেদের তরফ থেকে যেটুকু করা দরকার, যেটুকু প্রতিবাদ করা দরকার, সেটুকু প্রতিবাদ করতে হবে। আমি আমার যেটুকু সামর্থ্য আছে সেটুকু সামর্থ্য দিয়ে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত জিনিস শেয়ার করতে পারি, আমার যা ফলোয়ার আছে, যতটুকু ফলোয়ার আছে, যতজন আছে কম বেশি, তাদের মধ্যে শেয়ার করি, যাতে তারা আরও এটাকে ছড়িয়ে দিতে পারে। সেই মতো যদি আপনারা এই ধরনের কোনো কিছু দেখেন কোথাও, রাস্তাতে, আশেপাশে, সোশ্যাল মিডিয়াতে, মাই অনলি সাজেশন ইজ টু রেজ ইউর ভয়েস। কারণ যদি আমরা নিজেদের জন্য না দাঁড়াই, আমাদের জন্য কেউ দাঁড়াবে না। সো হ্যাঁ, একটা বিশাল বড় জঙ্গল একদম রাস্তার পাশে, সুন্দরভাবে মেনটেন, তাকে একদমই হাত দেওয়া হয়নি। হ্যাঁ, তার আশেপাশে বেড়ে উঠেছে বসতি, উইচ ইজ ওকে, কিন্তু জঙ্গল জঙ্গলের মতো আছে। তো আমাদেরও গাছপালা, জঙ্গল সবই ছিল, আমাদের দেশেও সব কিছুই ছিল, বাট কমে যাচ্ছে ধীরে ধীরে। এই দেখো জঙ্গলটা হচ্ছে এটা, গজল স্কুবেন যা বলছিলাম। আর এই যে জঙ্গলটা, ওখানে আরও লোকজন হাঁটছে। আর গ্রসারি শপটা কোথায় জানো? ওই যে গ্রসারি শপ, চলো তোমাদেরকে নিয়ে যাই। তো এই হচ্ছে, টুক করে আমি চলে এলাম আবার লোকালয়। দেখো চারিদিকে বাড়ি ঘর, যেরকম থাকার কথা সবই আছে, সব মানে একদম মডার্ন সিভিলাইজেশন, কোথাও কোনো কমতি নেই, সমস্ত ধরনের আধুনিকতা বজায় থাকছে। আর তার সঙ্গে এখানে থাকছে নেচার। সো ওয়াই কান্ট উই ডু দিস ইজ মাই কোয়েশ্চেন। কেন আমরা এটা করতে পারি না? আর স্তাভাঙ্গার বড় শহর, মানে হ্যাঁ অফকোর্স, মানে এরকম পপুলেশান তো ইন্ডিয়ার কোনো বড় শহরের সঙ্গে কম্পেয়ার করা যায় না, লোকসংখ্যা কম, কিন্তু এটা শুধু লোকসংখ্যা কম বলে হচ্ছে সেরকম কিন্তু নয়। যদি আমরা জাপান, চায়না এদেরকে দেখি, এদেরও লোকসংখ্যা অনেক বেশি, ঠিক আছে, কিন্তু তারাও সুন্দরভাবে নিজেদের দেশ, নিজেদের মানে কি বলবো, নেচার, দেশের যা প্রাকৃতিক সম্পদ, তা সুন্দরভাবে রক্ষা করছে। তো জনসংখ্যার তো একদমই কথা নয়, কথাটা হচ্ছে ইন্টেনশন। তো যাই হোক, চলো এখন আমাকে গ্রসারি শপে যেতে হবে। অনেক কিছু মন খুলে কথা তোমাদের সঙ্গে আজকে বললাম, যাতে অনেকদিন পর বেশি একটু মন খুলে কথা বলা গেল। তো এখন যাই, গ্রসারি শপিং করতে হবে। মাসের শেষের দিকে নরওয়েতে বেড়াতে এলো আমাদের এক বন্ধু। কয়েকদিন খুব মজায় কাটলো, আর আমরা তাকে সঙ্গে নিয়ে গেলাম পাশের এক পাহাড়ে। মে মাসের শেষেও দেখো এত উঁচু বরফের দেওয়াল দুই দিকে। তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হলো বটে, কিন্তু বেটার লেট দ্যান নেভার। আসলে আমার জীবনের টুকরো টুকরো মুহূর্তগুলো এই ব্লগে যখন যেরকম পেরেছি তুলে ধরেছি। আজকে আমরা চলে এসেছি সুলেস্কার্দভিয়েন। 42 কিলোমিটার লম্বা এই পাহাড়ি রাস্তাটি খোলে 21শে মেতে, আবার বন্ধ হয়ে যায় 1 নভেম্বরে। তার মানে শুধু গ্রীষ্মকালটিই খোলা থাকে। এত দুর্গম রাস্তা শুধুমাত্র গ্রীষ্মকালেই খোলা থাকা সম্ভব। আমরা যেদিন গেছিলাম ঠিক তার আগের দিনই এই রাস্তা খুলেছিল 2026-এর জন্য। অবিশ্বাস্য সুন্দর বরফে ঢাকা পাহাড়ি ভ্যালির বুক চিরে এগিয়ে গেছে এই রাস্তা। ধুধু করছে চারিদিক, আর আশেপাশের লেকের জল জমে বরফ। মনে হচ্ছিল বুঝি অন্য কোনো গ্রহতে চলে এসেছি।
ওটা পুরো জমা। মাইন্ড ব্লোয়িং, সুন্দর এখনো অব্দি জমে আছে। এটা কোথায় এসেছি বলো তো? এটা হচ্ছে কবরস্থান, বেসিক্যালি সেমেট্রি। আর এই যে নরওয়ের সেমেট্রি, মানে দেখে মনে হয় না যে এটা সেমেট্রি, ঠিক আছে? যে কোনো সেমেট্রি তুমি দেখবে মানে এত সুন্দর করে সংরক্ষণ করা, মানে মানে কি করে, মানে আই ডোন্ট নো। আর দেখো, দিস ইজ, I mean, I don't know, so peaceful, প্রচণ্ড পিসফুল। আর এখানে ফুলগুলো মানে মনে হচ্ছে একটা টেক্সচার অ্যাড করছে। ওয়াও। আর সামার আসলেই না, মানে শীতকালটা গেলেই এত সুন্দর হয়ে যায় চারিদিক। দেখো কত সবুজ। আরও ওইদিকে অনেক টুমস্টোন আছে। আমি এই সেমেটারিটার পাশ দিয়ে প্রতিদিন যাই, কিন্তু কোনোদিন ভেতরে আসা হয়নি। দিস ইজ সো পিসফুল। আর এখানে বসার জায়গা করা থাকে যাতে লোকজন এসে বসতে পারে। দেখো এরিয়াটা পুরোটা হচ্ছে এরকম। সো পিসফুল। আর ওই যে দূর দূরান্তে ওইদিকে হচ্ছে ঘর বাড়ি। মানে এটা দেখে একটা জিনিস মনে হয়, রাইট ইন্টেনশন থাকলে মানুষ সবই পারে, সব জায়গাকেই সুন্দর করে তুলতে পারে যদি ইন্টেনশন সঠিক থাকে। আর নিজের দেশকে যদি মানুষ ভালোবাসে তাহলে সবই সম্ভব। তো এখানে একটু বসি। সো পিসফুল, সো পিসফুল। তো আমি না প্রতিদিন পাশ থেকে হেঁটে চলে যাই, তো আজকে ভাবলাম ভেতরে গিয়ে দেখি। এত বড় জায়গা, এত সুন্দর সবুজ হয়ে উঠেছে, তো সত্যি মানে দেখার মতোই জায়গা। যদিও এখানে এরকম আসাটা আমি মানে অফকোর্স লোকজন আনএক্সপেক্টেডলি আসবে না, আমি তো এমনি চলে এসেছি। দিস ইজ সো নাইস। আর এটা আমার হাঁটতে যাওয়ার রাস্তার পাশেই পড়ে। আর ওই যে দূর দূরান্তে ওইদিকে বাড়ি ঘর আছে, আর ওইদিকে শহর। আর এইখানে কিছু চাষবাস করেছে লোকজন যতদূর মনে হচ্ছে, বা ঘাসের জমি, আই থিঙ্ক ঘাসের জমি এগুলো। হ্যাঁ, ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে ওদের হচ্ছে জমি জমা বেসিক্যালি। দেখো এখানে একটা আলু গাছ লাগাচ্ছি আমি, আর হ্যাঁ ওই যে ওইখানে একটা লাগিয়েছি, আর একটা লাগিয়েছি এই যে মাঝখানটাতে। দেখা যাক হয় কিনা, মাটিটা খুবই শক্ত এখানে, বেড়ার ধারের মাটি তো।
দেখি হয় কিনা। লাগিয়ে তো দিলাম, এরপর দেখা যাক। চলো তোমাদেরকে আজকে একটা ভালো জিনিস দেখাই। সেদিন যে আমি স্ট্রবেরি গাছ দেখিয়েছিলাম, যে আমরা স্ট্রবেরি কিনেছি, আর সেই গাছে আজকে প্রথম স্ট্রবেরি হয়েছে। ঠিক আছে, তো আমি ওয়েট করছিলাম যে শহীদ বাড়ি আসলে তারপরে তুলবো। আর রাখা যাবে না, আর রাখলেই হচ্ছে পাখি খেয়ে নেবে। এই দেখো কি সুন্দর। কিন্তু এখানে এই ছোট্ট যেটা হয়েছে, দেখ এটা কেমন ছোট অবস্থাতেই কেমন পেকে যাচ্ছে। এটা কি ওটা রকমই না, ঠিক অ্যাকচুয়ালি ছোটগুলো যেটা পেকে গেছে ওটাকে কেটে নিতে হবে, তাহলে ওর মানে কেটে নাও, বেটার হবে গ্রোথ। হ্যাঁ, ওকে। তো আমাদের প্রথম স্ট্রবেরি আমাদের গাছের। ও মা, এটা কি সুন্দর। ওটা পাকেনি, সাদাটা। এইদিকে দেখ, এটা কি পেকেছে না? আর একটু পরে কোনটা দিই? হ্যাঁ, এটা পেকেছে, এটা পুরো হাত থেকে পড়ে গেছে। আর আর কি আছে না, আর বাকিগুলো বড় হোক। এই যেখানে একটা আছে কিন্তু না, এখনো ওটা হয়নি, ওটা এখনো তো পাকছে, লালটে হয়নি এটা এখনো অবধি। হ্যাঁ, ওটা এখনো লাল লাল হবে। নাইস, বেশ ভালো মিষ্টি ছিল। তাই কি অবস্থা, আমি মানে ভিডিও করছি, ভিডিও অন না করে। ঠিক আছে, তো একটা স্ট্রবেরি আমি খাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদেরকে দেখাই যে কীরকম খেতে, দিয়ে আমি ভিডিও অন করতে ভুলে গেছি। যাই হোক, এটা হচ্ছে লাস্টটা। একটা সৌভিক খেয়েছে, একটা আমি খেয়েছি অলরেডি, আর এটা লাস্টটা। তো খেয়ে দেখি কেমন। ওয়াও, কি মিষ্টি। মানে জীবনে প্রথমবার আমি কোনো নিজের লাগানো গাছের ফল খাচ্ছি। মানে ছোটোবেলাতে তো বাবা অনেক কিছুই লাগিয়েছে বাগানে, সবজিপাতি ফল সব কিছুই খেতাম, কিন্তু নিজের হাতে লাগানো গাছের ফল খাওয়ার একটা মজাই আলাদা। তো বেশ মিষ্টি খেতে, মানে দারুণ খেতে। অ্যাকচুয়ালি নরওয়ে স্ট্রবেরির জায়গা। নরওয়েতে যে কোনো ধরনের বেরি এত ভালো হয়, তো এনে গাছ লাগাতেই কি সুন্দর আর দারুণ। যদি মাটি থাকতো তাহলে অনেক স্ট্রবেরি গাছ লাগানো যেত, কিন্তু আনফর্চুনেটলি আমার তো বাগান নেই, তাই জন্য এরকম। তো সৌভিক একটা খেয়েছে, ওটাও খুব মিষ্টি ছিল, আমারটাও দারুণ মিষ্টি ছিল। তোরটা ভালো ছিল হয়তো, তুই যে স্ট্রবেরিটা খেলি। হ্যাঁ, মিষ্টি ছিল বেশ। দেখো রাত 12টা, শুতে যাচ্ছি আমরা, আর এখন কি অবস্থা। সৌভিক, তুমি কি করছো? কেন? পুডিং বানাবো, পুডিং। সৌভিক আজকে বানাচ্ছে পুডিং। জামাই ষষ্ঠীর দিন সৌভিক একটা ডেজার্ট বানাচ্ছে, আমাদের কিছু বন্ধুরা আসছে বিকেলবেলায়, তাদের জন্য। তো সেটা হচ্ছে পুডিং। মার কাছ থেকে রেসিপিটা ও শিখে নিয়েছে, আর সেটা এখানে এক্সিকিউট করছে। সেটা এই যে এখানে দুধ হচ্ছে ও গরম করে রেখেছে, মেরে নিয়েছে, নিয়ে এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করার পর এখন ও ডিমটা ফাটাচ্ছে। তো লাস্ট অবধি দেখা যাক কেমন হয়। তো পুডিংটা খুব সুন্দর হয় খেতে। সৌভিক এটা প্রথমবার করছে, সৌভিক নিজেও খুব ভালোবাসে খেতে। আজকে জামাই ষষ্ঠীতে আমার কিচেন একদম এলোমেলো, তার কারণ অনেক কিছু রান্না হয়েছে। এই যে ভাত তোমাদেরকে দেখাই, আর এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা এক্ষুনি আমি নামালাম, আর বাকি যা করেছি সেগুলো সমস্ত অর্ধেক হচ্ছে এখানে। আর এই যে এটা হচ্ছে পোক কারি, যেটা আমি সকালে বলেছিলাম, ওটা যখন খুলবো তখন দেখাবো। আর এখানে আমি করেছি 2 রকমের ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা। আর এটা হচ্ছে হোয়াইট ওয়াইন, কালকে সৌভিক অফিস থেকে পেয়েছে, ওদের কিছু গেমস ছিল সেখানে হচ্ছে পেয়েছে প্রাইজ। আর করেছি আমি ফিশ। তো এখানে তো রুই কাতলা ওরকমভাবে পাওয়া যায় না, মানে পাওয়া যায় কিন্তু কাতলা মাছ পাওয়া যায়, তাকে আবার ছাড়ানো অনেক ঝামেলা, তো আমরা স্যামনই খাই। তো এই দেখো স্যামন ভাজা। তো যেখানে যা খাবার পাওয়া যায় সেটা দিয়েই করতে হবে। তো আমি একটু এয়ার ফ্রাই করে নিয়েছি। আর করেছি কাস্টার্ড, সেটা ফ্রিজে আছে এখন, তো সেটা এখনও রেডি হয়নি। তো এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর মেনু, আর তার সঙ্গে থাকবে আম।
ওকে তো আমাদের এখন সুগার ক্যারামেলাইজেশন হয়ে গেছে। এটা করতেই অনেক টাইম লেগে গেছে, কারণ ঠিকমতো ক্যারামেলাইজড হচ্ছিল না, তো আমরাও বুঝতে পারছিলাম না, আমরা এটা প্রথমবার করছি। তো যাই হোক, অনেক টাইম লাগে ক্যারামেলাইজড হতে। ছাঁকনি ইজ হিয়ার। বেসিক্যালি এটাকে ভাপানো হচ্ছে, জল দিয়ে এবার ভাপানো হবে। এইটা আমার শাশুড়ি মা খুব ভালো করেন, আমাদেরকে অনেকবার করে করে খাইয়েছেন। তো সৌভিক হচ্ছে সেই রেসিপিটাই ফলো করছে, বাট হ্যাঁ, ও করছে আভেনে, সেটাই একমাত্র ডিফারেন্স। ওকে, আমার এখানে জামাই ষষ্ঠীর খাওয়ার রেডি হয়ে গেছে। সৌভিক এখন ওর ডেজার্টটাকে করবে, তারপরে সৌভিককে খেতে দিয়ে দেবো, মানে আমি খেতে দিয়ে দিয়েছি, তো সৌভিক এটা কমপ্লিট করে তারপর খাবে বলছে। তো এখানে কি কি আছে মিনওয়াইল আমি তোমাদেরকে বলে দিই আজকে কী কী বানিয়েছে, আমি তোমাদেরকে দেখিয়েও ছিলাম। এটা হচ্ছে ভাত, তার সঙ্গে আলু ভাজা, ওখানে আছে বেগুন ভাজা, এটা স্যামন মাছ ভাজা, আর এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা আমি সিম্পল করেছি, সবই খুব একটা ডাল খেতে চায় না, তাই জন্য আমি অল্প করেই দিয়েছি ওকে। আর এটা হচ্ছে আমার পোক কারি, ওটা হচ্ছে কাস্টার্ড, আর এটা হচ্ছে আম। এই আমটা পাকিস্তানি আম, এখানে অন্যান্য মানে ইন্ডিয়ান আম খুব একটা পাওয়া যায় না, তো এই আমটাও খেতে দুর্দান্ত হয়। তো এই হচ্ছে আজকের মেনু। তো সৌভিক, তুমি যখন রেডি হয়ে যাবে এসে প্লিজ খেতে বসো। 3টে বেজে গেল। এটা পরের দিন হয়ে গেছে এখন, আর সেদিন আমি শ্যুট করতে পুরো ভুলে গেছিলাম। আর বিকেলবেলা বাড়িতে লোকজন এসেছিল, তো পুরো শ্যুট করতে ভুলে গেছিলাম। বাট সৌভিকের বানানো পুডিং খুব সুন্দর হয়েছিল, মানে প্রথমবারও বানিয়েছে, এত সুন্দর টেক্সচার হয়েছে। হ্যাঁ, মিষ্টি আর একটু দিলে হয়তো আমাদের মানে বাঙালি প্যালেটের হিসেবে আর একটু বেশি মিষ্টি দিলে ভালো হতো, বাট এটা বিশ্বাস করো একদম পারফেক্ট, মানে এখানে নরওয়েজিয়ানরা যেরকম ডেজার্ট বানায় সেই হিসেবে একদম পারফেক্ট। আর এই দেখো টেক্সচারটা কেমন এসছে, মানে দিস ইজ সো নাইস, দারুণ হয়েছে খেতে, দারুণ। তো আমি একদম ভুলে গেছিলাম শ্যুট করতে যে কেমন হলো ফাইনালি, তোমাদেরকে দেখিয়েছিলাম যে ও বানাচ্ছে, কিন্তু একদম দেখাতে ভুলে গেছিলাম। তো এই হচ্ছে ডেজার্ট। তো আমি এখন এক পিস নেব, আজকে খাচ্ছি। তো এই দেখো টেক্সচারটা কি সুন্দর এসছে। বাট তার মধ্যে আমাকে কেন মনে হলো বুঝতে পারছি না। I can race before them if I can. If you allow me, I can do it. Without cycle. Pass with the car, yeah. You're faster with the car. এটা এদের ফিনিশিং লাইন বেসিক্যালি। আজকে এই সাইকেল রেসটা হচ্ছে সারা রাস্তায় আমাদের ট্রাফিক করে করে, আর এটা হচ্ছে ফিনিশিং লাইন বেসিক্যালি, এটা বোঝা গেল। জিতে গেছি। তো এবার আমাদের আশা করি কোনো ট্রাফিক না থাকার কথা সামনে। তুমি তোকে এনকারেজ করার জায়গায় তুমি এরকম বিরক্ত হচ্ছ? আমি তো ওই তো বললাম জিতেছি, আমিও জিতেছি। তুমিও জিতেছো? আচ্ছা, ওকে। কপাল, যেদিকে সাইকেল যাচ্ছে ওইদিকেই গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে, মানে সাইকেলের পেছন পেছন। আর এখানে ওরকম করে হঠাৎ করে কেউ ওভারটেক করে না, সাইকেলেও কেউ যদি যায় তার পেছন পেছনে সবাই ধৈর্য ধরে যায়। তো সেখানেই আমাদের বেশ খানিকটা সময় চলে গেল আজকে। সৌভিক, ফাইনালি আমরা একটা জায়গা বেছে যাচ্ছি। আজ সাবাঙ্গারে খুব গরম, 26 না কত রে, 26। হ্যাঁ, এবার তোমরা ভাববে যে 26 ডিগ্রি এমন কি গরম, ইন্ডিয়াতে 30 ডিগ্রি থেকে গিয়ে নরওয়েতে 26 ডিগ্রি কি গরম।
এর প্রধান কারণ হচ্ছে নরওয়ের বাড়ি বা পুরো ইউরোপে যে হিট ওয়েভ হচ্ছে, তার যে লোকজন এত সাফার করছে তার কারণ হচ্ছে এখানকার বাড়িগুলো সব হিট ট্র্যাপ করার জন্য বানানো। ইন্ডিয়ার বাড়ির মতো নয় যে ঠান্ডা রাখাটাই আসল লক্ষ্য। যে সমস্ত মেটেরিয়াল দিয়ে বাড়িগুলো তৈরি হয় হিট ট্র্যাপ করার জন্য, সেই জন্য একটু গরমেই এখানে প্রচণ্ড বেশি গরম হয় বাড়ির ভেতরে। তো অন্যান্য অনেক জায়গা থেকে নরওয়ে স্টিল বেটার, এইসব দিকে এখনও 30 ডিগ্রি পৌঁছায়নি, বাট হয়তো 30 ডিগ্রিও পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। তো এই জুন মাসের শেষের দিকটা লাস্ট ইয়ারও এরকম হয়েছিল, 1-2 দিন 30 ডিগ্রি পৌঁছে গেছিলো। তো আজ 26 ডিগ্রিতেই বেশ ভ্যাবসা মতো আছে। তো আমরা ভাবলাম একটু বাইরে আসি। কোথায় যাব সেই ডিসাইড করে আস্তে আস্তেই এত টাইম হয়ে গেল, 4:30 বাজে। বাট যাই হোক, বাড়ি থেকে ঘুরে দূরে নয়, এটা একদম কাছে। এই হচ্ছে দালে, এখানে একটা ছোটোখাটো ক্যাম্পিং করার ইচ্ছে আমাদের আজকে। একটু বিচ আছে এখানে, একটা ছোট্ট বিচ সামনে, সেই বিচে একটু বসার ইচ্ছে। এই দেখো কি সুন্দর চারিদিকটা। সব থেকে মজার ব্যাপার হচ্ছে সূর্যাস্ত তো হবে সেই রাত 11টায়, তো একটু হাতে সময় আছে আর কি। ফাইনালি একটা জায়গা দেখে আমরা বসেছি, এই যে বিচে। কিন্তু আজকে অ্যাকচুয়ালি বিচে বেশ ভিড় আছে, মানে সবাই বেরিয়ে যায়, শুধু আমরা বেরোবো তা তো নয়, দুনিয়ার সবারই গরম লাগছে, তো সবাই বেরোবে, আর উইকেন্ডে তো বেরোবেই। তো সামনে সমুদ্র আছে, দেখাচ্ছি তোমাদেরকে, দারুণ সুন্দর। আর পেছনে তো জঙ্গল। এই যে রাস্তা পেরিয়ে এলাম, এই দেখো বিচটা উল্টো দিকে ঘোরাচ্ছে না, প্রচুর লোকজন আছে। আর ওই দিকে কেউ কেউ বারবিকিউ করছে, আর লোকজন চান করছে। আর এখানে আমরা করছি আমাদের, এখানে আমরা পিকনিক করছি, আমাদের ছোট্টখাট্ট পিকনিক। মোটামুটি 2 ঘন্টা আমরা এখানে চুপচাপ বসে থাকলাম, এত শান্তি। সবাই এখানে পিকনিক করতে এসছে, নিজের মতো করে করছে, কেউ কাউকে বিরক্ত করছে না, আর কোনো জোরে আওয়াজ কেউ করছে না, which is so nice। আর ওই দিকে হচ্ছে সমুদ্র, আর আমাদের ক্যাম্পিং সাইট ছিল ওই যে, কোথায়, হ্যাঁ ওই যে সৌভিক যাচ্ছে। তো এবার উঠবো, বেশ কিছুক্ষণ বসলাম, শনিবারটা বেশ সুন্দর কাটলো।
বাই বাই দালে, আজকের মতো আবার আসবো। বাহ, কি সুন্দর চারদিকটা সবুজ হয়ে থাকলে এত ভাল লাগে। নয়েস, ওয়াও।